হচ্ছে যে আমরা ধীরে 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 আস্তে আস্তে একটু গভীরে গিয়ে আলোচনাটা করব। প্রসঙ্গত একটা বিষয় বলি, যদি আমার স্ক্রিন দেখতে অথবা আমার কথা শুনতে আপনাদের কোনো অসুবিধা হয়, আমি বিশেষ করে ডাক্তার আমিনুল ইসলামকে অনুরোধ করব, তিনি আমাকে আজকে একটু কোঅপারেট করবেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে, শুনতে অসুবিধা হলে, দেখতে অসুবিধা হলে সেটা আমাকে সাথে সাথে দয়া করে নোটিশ করবে। এটা আপনার প্রতি রিকোয়েস্ট থাকলো। আর আসেন আমরা আজকে ডিসেন্ট্রি সম্পর্কে একটু জেনে নিই। ডিসেন্ট্রি বা আমাশয় হচ্ছে যদি বারবার মলত্যাগ হয় এবং মলের সাথে যদি মিউকাস নির্গত হয়, তো সেটাকে আমরা ডিসেন্ট্রি বলি। কখনো কখনো মলের সাথে আম মিশ্রিত রক্ত বা রক্ত মিশ্রিত আম যেটাকে আমরা বলি, মিউকাস বা শ্লেষ্মা যেটাকে বলি, সেটাও নির্গত হতে পারে। তো বেসিক্যালি ডিসেন্ট্রি দুই প্রকারের। একটা হচ্ছে অ্যামিবিক ডিসেন্ট্রি, যেটাকে সংক্ষেপে বলা হয় অ্যামিবায়োসিস, আর বাংলাতে আমরা এটাকে বলি সাদা আমাশয় বা সাদা আম, আঞ্চলিক ভাষায় বলে সাদা আম বা সাদা আমাশয়। এটাতে যে শ্লেষ্মাটা নির্গত হয় মলের সাথে, এটা সাদা বর্ণের থকথকে হয়, জেলির মতো, এবং এটা অ্যামিবিক ডিসেন্ট্রি। আরেকটা ডিসেন্ট্রি হলো ব্যাসিলারি ডিসেন্ট্রি বা সেগালোসিস, যেটাকে আমরা বলি রক্ত আমাশয় বা রক্ত আম। এই দুইটা প্রকার যেন আমরা না ভুলি। এখন বিষয় হচ্ছে যে মলের সাথে যদি শ্লেষ্মা বা মিউকাস বা আম, আমরা যেটাই বলি না কেন, এটা নির্গত হলেই কি আমরা সেটাকে ডিসেন্ট্রি বলবো? সেটা কিন্তু আমরা বলবো না। কারণ হলো যে ডিসেন্ট্রি বা এই আম যাওয়া মলের সাথে, ডিসেন্ট্রি ছাড়াও অনেকগুলো রোগী কিন্তু আমরা দেখতে পাই। কোন কোন রোগে আমরা দেখতে পাই? তার মধ্যে আইবিএস একটা অন্যতম রোগ, এবং আইবিএস এ আমরা মলের সাথে আম যাওয়া দেখতে পাই, এবং এটাতে অল্টারনেটিভ ভাবে কনস্টিপেশন এবং ডিসেন্ট্রি এটা থাকে, নার্ভাস ডায়রিয়া থাকে, আইবিএস এর কথা বলছি, এগুলোতে থাকে। অর্থাৎ ব্যাসিলারি ডিসেন্ট্রি এবং অ্যামিবিক ডিসেন্ট্রি এটা ছাড়াও ইরিটেবল বাউল সিনড্রোমে মলের সাথে আম যায় বা আম যেতে পারে। রাউন্ড ওয়ার্ম ডিসেন্ট্রি, আপনারা তো রাউন্ড ওয়ার্ম জানেন কোনটা, যেটাকে আমরা বলি কেঁচো কৃমি। এই কেঁচো কৃমি কেঁচো আকৃতির হয়, এবং এই রাউন্ড ওয়ার্ম কিন্তু এটার প্যাথোফিজিওলজি একটু ডিফারেন্ট। ডক্টর সাদ হাব্বা বলে একজন ফিজিশিয়ান এই ডিজিজটা প্রথম ডায়াগনোসিস করেন, প্রথম আবিষ্কার করেন তিনি। হাব্বা সিনড্রোমে আমরা মলের সাথে প্রচুর পরিমাণে আম নিঃসরণ হতে দেখতে পাই, এবং অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস, গ্যাস্ট্রো অর্থাৎ পাকস্থলী, আর এন্টারাইটিস বলতে অন্ত্র, অর্থাৎ পরিপাক তন্ত্রের পাকস্থলী এবং অন্ত্রের তরুণ যে প্রদাহ দেখা দেয় তাকে বলা হয় অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস। যদি শুধু গ্যাস্ট্রাইটিস হতো তাহলে পাকস্থলীর প্রদাহ হতো, যদি এন্টারাইটিস হতো তাহলে অন্ত্রের প্রদাহ হতো। আর এখানে যখন গ্যাস্ট্রোএন্টারাইটিস আছে তখন এটাকে বুঝতে হবে যে পাকস্থলী এবং ইন্টেস্টাইনের ইনফ্লামেশন বা প্রদাহ, এবং সেটা যদি তরুণ প্রকৃতির হয় সেক্ষেত্রে সেটাকে আমরা বলবো অ্যাকিউট গ্যাস্ট্রোএন্টারাইটিস। অ্যাকিউট এবং ক্রনিক দুইটা কন্ডিশনে আমরা ডিসেন্ট্রির মতো মলের সাথে মিউকাস নিঃসরণ হওয়া দেখতে পাই। আমরা এবার মূল আলোচনাটা
আর্সেনিক পয়জনিংয়েও কিন্তু এই ডিসেন্ট্রি দেখতে পাওয়া যায়। এবং আর্সেনিক পয়জনিং এর লক্ষণগুলো এখানে আমরা যে কয়েকটা ডিজিজ নিয়ে আলোচনা করেছি, অর্থাৎ ইরিটেবল বাউল সিনড্রোম, রাউন্ড ওয়ার্ম ডিসেন্ট্রি, ইয়ার্ডিয়াল ডিসেন্ট্রি, হাব্বা সিনড্রোম, আর্সেনিক পয়জনিং, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ডিজিজ এবং প্রত্যেকটা ডিজিজের সিমটমগুলো আলাদা, একটার সাথে আরেকটার কোনো মিল কখনোই পাওয়া যাবে না। আমি প্রায় প্রতিটা ক্লাসেই বলি যে প্রত্যেকটা মানুষ আলাদা, প্রত্যেকটা ঔষধ আলাদা, প্রত্যেকটা রোগ আলাদা। এই তিনটা জিনিসই কিন্তু আলাদা, স্বতন্ত্র। এবং হোমিওপ্যাথিতে আপনারা সবাই জানেন যে এই স্বতন্ত্রীকরণটা খুব বেশি গুরুত্বপূর্ণ, এবং সেই জন্য আমাদের ডিজিজের ডায়াগনোসিসটাও কিন্তু অনেক বেশি জরুরি, এবং ডিজিজ সম্পর্কে জানাটাও এই জন্য আমাদের অনেক সময় এসেন্সিয়াল হয়ে যায়। আমরা প্রথমে অ্যামিবায়োসিস বা সাদা আমাশয় নিয়ে আমরা একটু আলোকপাত করি। আমরা প্রথমে অ্যামিবিক ডিসেন্ট্রি, পরে ব্যাসিলারি ডিসেন্ট্রি, এই দুইটা নিয়ে আলোচনা করব এবং দুইটার মধ্যে একটা ডিফারেন্সিয়েশন তৈরি করব। যাদের কাছে কাগজ কলম আছে তারা দয়া করে হাতের কাছে কাগজ কলম রাখবেন। কাগজ কলম যদি মনে করেন আপনারা যে আপনারা একটা নোট করবেন, আপনারা নোট করতে পারেন। আর যদি নোট না করেন, পরবর্তী সময়ে হয়তো এই ক্লাসটা আমি জানি না রেকর্ড হচ্ছে কিনা, আমাদের হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির ব্যানারে স্যার রেকর্ড হচ্ছে। ফাইন। আমাদের হোমিওপ্যাথিক কল্যাণ সোসাইটির ব্যানারে এটা পরে ইউটিউবে আপনারা এটা দেখতে পাবেন এই ভিডিওগুলো, এবং দেখার পর তখন আপনাদের একটা ক্লিয়ার কনসেপ্ট আসবে। আমরা অ্যামিবিক ডিসেন্ট্রি বা অ্যামিবায়োসিস নিয়ে আমরা আলোচনা করি। এটার মূল জীবাণু হচ্ছে এন্টামিবা হিস্টোলাইটিকা। এন্টামিবা হিস্টোলাইটিকা এটা একটা প্রোটোজোয়া, এবং এই এন্টামিবা হিস্টোলাইটিকা মানুষ হচ্ছে এর অন্যতম বাহক। অর্থাৎ আক্রান্ত ব্যক্তির মল থেকে, সেটা পানির মাধ্যমে হোক, খাদ্যের মাধ্যমে হোক, সুস্থ মানুষের মুখ দিয়ে অন্ত্রে প্রবেশ করে, এবং সুস্থ মানুষ তখন এই অ্যান্টামিবা হিস্টোলাইটিকা দ্বারা আক্রান্ত হয়ে যায়, অর্থাৎ সে অ্যামিবায়োসিসে আক্রান্ত হয়। আর এটার আবার টাইপ আছে, অর্থাৎ যদি এমন হয় যে এটা শুধুমাত্র ইন্টেস্টাইনে ইনফেকশন তৈরি করলো, তখন আমরা এটাকে বলবো ইন্টেস্টাইনাল অ্যামিবায়োসিস। আর ইন্টেস্টাইন ছাড়াও এটি কিন্তু প্লিহা বা স্প্লিন, লিভার বা যকৃৎ, ফুসফুস, ব্রেন, এগুলোতে কিন্তু সংক্রমণ সৃষ্টি করার ক্ষমতা রাখে। এখন যদি ফুসফুসে হয় সেক্ষেত্রে কিন্তু রোগীর কাশি হবে, মারাত্মক কাশি হবে। হ্যাঁ, মলের সাথে আম যাবে বা যাওয়ার সম্ভাবনা তো থাকবে বটেই, কিন্তু সেটা যখন লাংসে ইনফেকশন তৈরি করবে তখন রোগীর পালমোনারি কিছু সিমটম কিন্তু আমরা দেখতে পাবো, এবং যেটাকে আমরা বলবো পালমোনারি অ্যামিবায়োসিস। সেক্ষেত্রে রোগী প্রচুর কাশবে এবং কফ উঠবে, কফটার সাথে প্রচুর পরিমাণে শ্লেষ্মা থাকবে। আপনারা যদি তখন ইনভেস্টিগেশন করেন তখন দেখবেন যে সেখানে অ্যান্টামিবা হিস্টোলাইটিকার জীবাণু একদম পরিষ্কারভাবে দেখতে পাওয়া যাচ্ছে। তখন আমরা যদি লিভারে হয় তখন আমরা বলবো এটাকে হেপাটিক অ্যামিবায়োসিস, যদি ফুসফুসে হয় পালমোনারি হেপাটাইটিস অ্যামিবায়োসিস, যদি মস্তিষ্কে হয় তাহলে সেরিব্রাল অ্যামিবায়োসিস, ইত্যাদি ইত্যাদি। যদি স্প্লিনে হয় তাহলে স্প্লিনিক অ্যামিবায়োসিস। হ্যাঁ, এবং এগুলো সবকটাই এক্সটার্নাল বা এক্সট্রা ইন্টেস্টাইনাল অ্যামিবায়োসিস। আর যদি শুধুমাত্র ইন্টেস্টাইনে আক্রান্ত হয় তখন তো অ্যামিবায়োসিসের যে সমস্ত বা সাদা আমাশয়ের যে সমস্ত লক্ষণগুলো থাকে সেই সমস্ত লক্ষণ থাকবে, অর্থাৎ মলের সাথে প্রচুর পরিমাণে আম নির্গত হবে, পোঁত থাকবে, পেট মুচড়ে ব্যথা থাকবে। আমরা ক্লিনিক্যাল ফিচার্সে গিয়ে আমরা এই সমস্ত লক্ষণগুলো আমরা জানতে পারবো ডিটেল ভাবে, এবং আমরা এক্সট্রা
ইন্টেস্টাইনাল অ্যামিবায়োসিস নিয়ে আমরা সেভাবে আলোচনা করব না, আমরা ইন্টেস্টাইনাল অ্যামিবায়োসিস নিয়ে আলোচনা করব। তো এক্সট্রা ইন্টেস্টাইনাল অ্যামিবায়োসিসে উপর সামান্য একটু আলোকপাত থাকবে, কারণ ঘটনা চক্রে এগুলো হতে পারে বলেই কিন্তু এই ক্লাসগুলো করা, যে আমরা যেন গুরুত্বের দিক থেকে এটাকে কখনো না ভেবে বসি যে এটা এত দূর পর্যন্ত হওয়ার হতে পারে না। কারণ মেডিকেল সায়েন্সে এই ধরনের অনেক 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 রেকর্ড আছে। একটা রোগীর চোখ দিয়ে রক্তক্ষরণ হয়, যেটাকে বলা হয় হেমোল্যাক্রিয়া। হেমোল্যাক্রিয়া হচ্ছে চোখ দিয়ে রক্তক্ষরণ। এখন চোখ দিয়ে রক্তক্ষরণের পেছনে অনেকগুলো কিন্তু কারণ আছে, বহু কারণ আছে। রক্তাক্ত অশ্রু, ইনভেস্টিগেশন করে শেষ পর্যন্ত দেখা গেল যে তার এন্ডোমেট্রিওসিস এক্সটার্না। এন্ডোমেট্রিওসিস সম্পর্কে তো আপনারা জানেন, এন্ডোমেট্রিয়াম বা জরায়ুর যে ভেতরের স্তরটা থাকে সেটাকে বলা হয় এন্ডোমেট্রিয়াম। এন্ডোমেট্রিয়াম এটা, এই লেয়ারটা প্রতি মাসে খসে খসে মাসিকের সাথে বের হয়ে আসে এবং আবার নতুন ভাবে এস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনের প্রভাবে আবার নতুন ভাবে লেয়ারটা তৈরি হয়। এটা একটা মেয়ের যৌবন প্রাপ্তির পর থেকে, অর্থাৎ ঋতুস্রাব হওয়ার পর থেকে এটা একেবারে মেনোপজ পর্যন্ত এই প্রক্রিয়া চলতেই থাকে। এখন এন্ডোমেট্রিয়ামের লেয়ার যদি এমন হয়, অর্থাৎ জরায়ুর ভেতরের এই এন্ডোমেট্রিয়ামের স্তরটা জরায়ুর মধ্যে থেকে যদি এটা জরায়ুর বডির মধ্যে প্রবেশ করে, দিস ইজ এন্ডোমেট্রিওসিস ইন্টারনা। কিন্তু অনেক সময় এটা হয় কি, এন্ডোমেট্রিয়ামের এই লেয়ারটা জরায়ুর ওই মেয়েটার এন্ডোমেট্রিয়ামের একটা স্যার আমরা লেয়ার স্ক্রিন দেখতে পারছি না মেয়েটার স্যার। চোখে চলে গেছে। স্যার স্ক্রিন দেখতে পারছি না। ধন্যবাদ স্যার। স্ক্রিন না দেখতে পাওয়ার তো কথা না, আপনারা কি কেউ স্ক্রিন দেখতে পাচ্ছেন না? স্যার এখন ঠিক আছে, আবার আসছে স্যার। জি না স্যার। স্ক্রিন না দেখতে পাওয়ার তো কোনো উল্লেখযোগ্য স্যার কারণ এখন আমি দেখা দেখছি যাচ্ছে, না। স্যার এখন দেখা যাচ্ছে তো। আচ্ছা, যাই হোক, যান্ত্রিক কোনো ত্রুটির কারণে হতে পারে। তো এই অ্যামিবায়োসিস যদি ইন্টেস্টাইনে হয়, ইন্টেস্টাইনাল অ্যামিবায়োসিস বলবো আমরা এটাকে। আর যদি সেটা এক্সটার্না ফুসফুসে বা লিভারে বা স্প্লিনে এগুলোতে হয়, তো এক্সট্রা ইন্টেস্টাইনাল অ্যামিবায়োসিস বলবো। এখন এটার আক্রমণের উপর নির্ভর করে এটাকে অ্যাকিউট অ্যামিবায়োসিস, যেটা কয়েক ঘন্টা থেকে অল্প কয়েকদিন পর্যন্ত এটা যদি থাকে তাহলে এটা অ্যাকিউট অ্যামিবায়োসিস বা সদ্য সাদা আমাশয় বা তরুণ সাদা আমাশয় এটা বলবো। আর যদি একটা না কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত থাকে তখন আমরা এটাকে বলবো ক্রনিক অ্যামিবায়োসিস। স্যার এই ইয়েগুলো আপনারা ক্লাসিফিকেশন গুলো বুঝে নেবেন। স্যার এক মিনিট। আচ্ছা আপনারা কি স্ক্রিন দেখেন না? জি দেখতে পাচ্ছি তো। আচ্ছা লেখে কেন যে স্ক্রিন দেখাচ্ছে? আচ্ছা ঠিক আছে স্যার, আপনি কন্টিনিউ করেন। আপনি কি দেখতে পাচ্ছেন স্ক্রিন? জি স্যার, স্যার আমি দেখতে পাচ্ছি। কারো কারো এমন হয় যে কেউ অনভিজ্ঞ হাতে তারা মোবাইল বা ল্যাপটপ ব্যবহার করে দেখতে পায় না, ওরা মেসেজ দিতেই থাকবে এভাবে যে দেখতে পাচ্ছি না। জি স্যার। জি সবাইকে প্রায়োরিটি দেওয়ার দরকার নেই, ওকে স্যার। ওটা তার টেকনিক্যাল প্রবলেম। জি স্যার। আপনার যখন টেকনিক্যাল প্রবলেম হবে তখন দেখবেন যে কেউ দেখতে পাচ্ছে না, সে অবস্থায় আমাকে একটু ইনফর্ম করবেন। আচ্ছা, এবার আমরা কারণের মধ্যে চলে আসি।
এন্টামি বা হিস্টোলাইটিকা তো অন্যতম কারণ নিঃসন্দেহে, এবং এই একটা প্রোটোজোয়াই এই অ্যামেবিক ডিসেন্ট্রির জন্য দায়ী। এটার জন্য মূলত যে বিষয়গুলো যুক্ত থাকে সেটা হচ্ছে যে নোংরা বা অস্বাস্থ্যকর পয় নিষ্কাশন ব্যবস্থা, এটা একটা অন্যতম কারণ। অর্থাৎ কন্টামিনেশন, মল থেকে মুখের মাধ্যমে প্রবেশ, পানি দিয়ে বা খাবার দিয়ে, যেটা আমি এর আগেও আপনাদেরকে বললাম, দূষিত এবং নোংরা জল পান করা, যত্রতত্র যেখানে সেখানে জল পান করা, এবং সেটা বিশুদ্ধ কি বিশুদ্ধ নয় সেটা না বুঝে এই জল পান করা, পানি পান করা, এটা একটা অন্যতম কারণ। যেখানে সেখানে দাঁড়িয়ে খাওয়া এবং সংক্রামিত খাদ্য এবং পানীয় পান করা, এটা একটা গুরুত্বপূর্ণ কারণ। সংক্রামিত কাঁচা বা আধা সেদ্ধ শাকসবজি, ফলমূল, মাছ মাংস এগুলো খাওয়া, দেশীয় মদ্যপান, এটা একটা অন্যতম কারণ। হ্যাঁ, মাছি, তেলাপোকা বা আরশোলা, ইঁদুর, এই জীবাণুগুলো, এই প্রাণীগুলো কিন্তু এই প্রোটোজোয়া সংক্রমণ, এক খাদ্য থেকে আর এক খাদ্যতে সংক্রমণ সৃষ্টি করার ক্ষমতা রাখে। সুতরাং আমরা যখন খাবার এবং পানীয় জল, সেটা যেমন ধরনের তরল হোক না কেন, হতে পারে সেটা দুধ, হতে পারে পানি, হতে পারে স্যালাইন, হতে পারে ডাবের জল, যেটাই হোক না কেন সেটাকে আমরা খুব যত্ন করে রাখবো, ঢেকে রাখবো। আমি ম্যানেজমেন্ট চ্যাপ্টারে গিয়ে সেই বিষয়গুলো ডিটেইল আলোচনা করেছি। এবার অ্যামিবিক ডিসেন্ট্রিতে সাধারণত কারা বেশি আক্রান্ত হয়? যে কেউ যে কোনো বয়সে কিন্তু আক্রান্ত হতে পারে, এটার কোনো সুনির্দিষ্ট বয়স নাই যে আক্রান্ত হবে না। কিন্তু কারা বেশি হয় সেটাতে আমি পার্থক্য যখন যাব তখন আরো বিস্তারিত বলবো। নারী পুরুষ সমানুপাতিকভাবে আক্রান্ত হয়। যারা নোংরা এবং অস্বাস্থ্যকর বয় নিষ্কাশন ব্যবস্থায় অভ্যস্ত, যারা বস্তিতে বাস করে, তারা বেশি এই রোগে আক্রান্ত হয়। দরিদ্র জনগোষ্ঠীর মানুষ বেশি আক্রান্ত হয়, এবং যারা পয় নিষ্কাশন ব্যবস্থার সাথে সরাসরি জড়িত, যেমন সংক্ষেপে বলতে গেলে আমরা আমাদের এই আঞ্চলিক ভাষায় বলি এই দম, বা যারা এই টয়লেট পরিষ্কার করে, পয় নিষ্কাশন কাজে যারা জড়িত থাকে, তাদের এটা এই সংক্রমণের সম্ভাবনা অত্যন্ত বেশি থাকে। এক জায়গা থেকে আরেক জায়গায় যারা পর্যটক যারা, তাদের মধ্যে এটা এই সংক্রমণের সম্ভাবনা খুব বেশি থাকে। সমকামীরা অধিক আক্রান্ত হয়। কিভাবে সমকামীরা আক্রান্ত হয় সেটার বিস্তারিত ব্যাখ্যায় আমি যাব না, কারণ এটা একটা নোংরাতম বিষয়, যেখান থেকে সমকামীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। আর হ্যাঁ, পরিবারে যদি একজনের অ্যামিবায়োসিস হয় তাহলে অন্যান্য সদস্যদের কিন্তু অ্যামিবায়োসিস হওয়ার সম্ভাবনা বহু বহু গুণ বেড়ে যায়। আর যাদের শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি এখানে এইচআইভি লিখেছি। এইচআইভি ছাড়াও অনেকগুলো রোগ আছে, অটোইমিউন ডিসঅর্ডার আছে, বেশ কিছু অটোইমিউন ডিসঅর্ডার আছে যেগুলোতে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কমে যায়, সেক্ষেত্রে কিন্তু হওয়ার ব্যাপক সম্ভাবনা থাকে। আর বর্ষা, বন্যা, বৃষ্টির পানি, আবদ্ধ পানি, স্যাঁতসেঁতে পরিবেশ, এই রোগ বাড়তে সহায়তা করে। এবং বন্যার সময় রীতিমতো এটা একটা প্রাদুর্ভাব, আমাশয়ের একটা বড় ধরনের প্রাদুর্ভাব দেখতে পাওয়া যায়। জলাবদ্ধতা এবং এই বৃষ্টিপ্রবণ এলাকাগুলোতে এই সংক্রমণের হার অনেক বেশি। অ্যামিবিক ডিসেন্ট্রির এই বিষয়টা যেন আমরা না ভুলি, কারণ বন্যা, বর্ষা এগুলোর সময় আমাদেরকে অতিরিক্ত সতর্ক থাকার পরামর্শ দেওয়া উচিত, জনসাধারণের স্বাস্থ্য সচেতনতার দিক মাথায় রেখে। এবার আমরা ক্লিনিক্যাল ফিচার্সে যাব। ক্লিনিক্যাল ফিচার্স আপনারা সবাই জানেন, এখানে সিমটম বা সাইন, সিমটম এবং সাইন। সিমটমস প্রথমে উল্লেখ করার পর আমরা কিছু সাইন নিয়ে আলোচনা করি। এই দুইটাকে মিলিয়ে কম্বিনেশন ভাবে বলা হয় ক্লিনিক্যাল ফিচার্স।
ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে লক্ষণ যেগুলো আমরা পাবো, এই অ্যামিবিক ডিসেন্ট্রি খুব ধীরে ধীরে সূত্রপাত হয়। এর সূত্রপাতটা হয় গ্র্যাজুয়ালি, খুব ধীরে ধীরে এটার রোগ সূত্রপাত হয়। আর প্রথম অবস্থায় পেটে গ্যাস, পেটে ভারবোধ, সামান্য একটু খাওয়ার পর মনে হয় যে পেট গ্যাসে ভরে গেছে, এবং রোগী 2 থেকে 3 বার মলত্যাগ করে। সেই সাথে মলত্যাগের পূর্বে, মলত্যাগ কালে তলপেটে হালকা ব্যথা থাকে। আর আপনি রোগী পরীক্ষা করার সময় রোগীর নাভির উপর যদি আপনি চাপ দেন বা তলপেটে যদি চাপ দেন, তাহলে রোগী পেটের ডান দিকে ব্যথার কথা বলে। মলে স্বাভাবিকভাবে আম থাকে, বেশ যথেষ্ট পরিমাণে আম থাকে, এবং মলে খুব দুর্গন্ধ থাকে। আর পেট মোচড় দিয়ে মলত্যাগ হয়, এই লক্ষণটা গুরুত্বপূর্ণ, এটা মনে রাখবেন। পেট মোচড় দিয়ে মলত্যাগ হয়, বমি বমি ভাব থাকে, বমি হয় না, তবে বমি বমি ভাব থাকে। আর পরবর্তী সময়ে প্রথম দিকে দৈনিক 2 থেকে 3 বার পায়খানা হয়, পরবর্তীতে এটা 6 থেকে 7 বার বা 4 থেকে 6 বার, কোনো 7 থেকে 8 বার, 9 বার, 10 বার পর্যন্ত মলত্যাগ করার হিস্ট্রি আছে। এবং প্রত্যেকবারই রোগী মলত্যাগ করতে যায়, দেখা যায় যে মলের পরিমাণ অল্প কিন্তু আমের পরিমাণ অনেক বেশি। অল্প পরিমাণ মলত্যাগ হচ্ছে কিন্তু মলত্যাগে আমের পরিমাণ বেশি থাকছে। আর মাজা ব্যথা থাকে, অর্থাৎ মাজায় এক ধরনের কনকন করা ব্যথা থাকে। এখানে গুরুত্বপূর্ণ লক্ষণ হচ্ছে মলের সাথে আম যাবে, এটা নিঃসন্দেহে। মলে খুব দুর্গন্ধ থাকবে, রোগীর তল পেটে চাপ দিলে ব্যথার, ডান দিকে ব্যথার কথা বলুন পেটে, এবং পেট মোচড় দিয়ে পায়খানা হবে। পরবর্তী সময়ে এটা 4 থেকে 6 বার রোগী মলত্যাগ করবে, আর মলের সাথে মাজা ব্যথা থাকবে। এই লক্ষণগুলো আমরা যেন মনে রাখি, না ভুলি। সাইনের মধ্যে আমরা পাবো মলে আম, মলে দুর্গন্ধ, পেট মোচড় দিয়ে মলত্যাগ করা, বমি বমি ভাব থাকা। এই 4টা সাইন যথেষ্ট। আর কমপ্লিকেশনস এর মধ্যে যে কমপ্লিকেশনস গুলো থাকবে, যদি হেপাটিক অ্যামিবায়োসিস হয়, অর্থাৎ আমরা একটু আগে যে আলোচনা করছিলাম এক্সট্রা ইন্টেস্টাইনাল অ্যামিবায়োসিস, আমি প্রথমেই যেটা আলোচনা করেছি, এক্সট্রা ইন্টেস্টাইনাল অ্যামিবায়োসিস বা অন্ত্র বহির্ভূত সাদা আমাশয়।